মেহেন্দির অনুষ্ঠান সুন্দরভাবে মিটলেও বিপত্তি বাধে রাতে। সবার হাতে মেহেন্দি, বাড়ির সব মেয়ে বউরা মেহেন্দি পড়ছে, শুধু খালি হাত নিশির। রাতে খাবার খেয়ে ঘুমানোর তোড়জোড় হচ্ছে, যে যার বড় ঘরে শুতে গেছে। পালা রুহির জেদ, সে সিনিয়রের সাথে ঘুমাবে, এই নিয়ে কত কান্না। রায়ান মেয়েকে ছাড়া ঘুমাতে পারে না। নিশি কোলে রুহি, নিশির ঘাড়ে মুখ গুজে রয়েছে, কেউ নিতে এলে সে কি চিৎকার। নিশিরও এত ভারী শাড়ি পরে অসুস্থ হচ্ছে, তাই রুহিকে নিয়ে শাড়ি চেঞ্জ করতে যায় ঘরে। রায়ানও নিরুপায় হয়ে মেয়ের কান্না দেখে নিজেই অবাক হয়ে যায়। সে কিছুতেই কারো কাছে আসবে না। মেয়েকে এমন কান্না করতে দেখে মেয়েকে নিশির কাছে রেখে দেয়। নিশি নিজে ফ্রেশ হয়ে রুহিকে ফ্রেশ করিয়ে সবে বিছানায় শুয়েছে। নিশির চোখে অল্প ঘুম এলো। রুহির চোখে ঘুমে ছিটে ফোটা নেই। একটা গল্প, ওটা গল্প শুনতে যাচ্ছে। নিশি মৃদু হেসে শোনাতে তৎপর। গল্পের এক সময় রুহি ঘুম কাঁদা নিশির বুকে মুখ গুজে শুয়েছে। নিশির মাথায় হাত দিয়ে বুলিয়ে রুহির কপালে আদুরে চুমু দেয়। নিজেও ঘুমানোর প্রস্তুতি নেবে এমন সময় ফোন বেজে ওঠে। হঠাৎ ফোনের আওয়াজ আসে। এদিক ওদিক চাইতে নজরে আসে টেবিলের ল্যাম্পের উপর পাশে থাকা ফোনটা উচ্চস্বরে বেজে চলছে। রুহির ঘুম ভেঙে যাবে দেখে তাড়াতাড়ি ফোনটা হাতে নেয়। তাড়াতাড়ি ফোনটা হাতে নেয়, দেখে অ্যালার্ম বাজছে। অ্যালার্মটা তাড়াতাড়ি বন্ধ করে দেয়। দেখে রুহি ঘুমিয়েছে, ঘুম ভাঙে নিঃশব্দে। স্বস্তির নিঃশ্বাস নিয়ে ফোনটা চেক করে, চেনা চেনা লাগছে। ভালো করে দেখে বলছে এটা মণিমার ফোন। নিশি কি মনে করে ফোনটা নিয়ে নিজের এফবি আইডি লগ ইন করে পরপর নোটিফিকেশন ঢুকতে প্রথমে নিশির আইডিতে প্রথমে নজর আসে। অতনু নিশিকে ট্যাগ করে নিজের নতুন বউ সহ পোস্ট করছে। নিশি ক্ষণিক্ষণের জন্য অবাক হয়ে ওঠে, মানুষ কতটা আঘাত করতে এমন কাজ করে ভাবনার বাইরে। নিশি মেসেঞ্জারে নিজের নতুন বউ সহ প্রচুর এসএমএস পেক। নিশি নিজেকে স্ট্রং রেখে অতনুকে উইশ করে হ্যাপি ম্যারেজ লাইফ, ভগবানের কাছে প্রে করি এই বিয়েটা যেন টিকে যায় আপনার। কথাটা লিখে দুটো হাসির ইমোজি দিয়ে সেন্ড করে দেয়। নিজের এফবি অ্যাকাউন্টে ডিলিট করে দেয়, সাথে মেসেঞ্জারও নেট বন্ধ করে ফোন পাশে রেখে দেয়। বুকের ভেতরটা কেমন ফাঁপা ফাঁপা লাগছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। খোলা হাওয়া দরকার। নিশি বিছানা ছেড়ে উঠতে চায়, অস্থির অস্থির লাগছে কেমন। বিছানা ছেড়ে উঠতে বুকের মাঝে ছোট্ট রুহি নিশির গলা জড়িয়ে শুয়ে আছে। কোনো রকম নিজের গলা থেকে রুহির হাতটা সরিয়ে নিয়ে উঠে বসে বেড থেকে। বিছানা থেকে নেমে রুমের কাচের জানলাটা খুলে দাঁড়ায়। ঠান্ডা বাতাস শরীর এসে ছুতে অদ্ভুত শান্তি পায় নিশি। চোখের জল আর বাদ মানে না, অঝরে ঝরতে থাকে। যতই নিজেকে আটকে রাখতে চায় ততই যেন ভিতরে ভিতরে হাহাকার হয়ে ওঠে মন মস্তিষ্ক। ভগবানের কাছে নিজের মনের দুঃখ কষ্ট সব ভুলে, তাতে নিজের মনটা একটু হালকা হয়। এমন সময় দরজায় টোকা পড়ে। চোখ মুছে ঘড়িতে সময় দেখে মধ্যরাত। নিশির মনে খটকা বাঁধে, এই সময় কে আসবে। নিশি দরজার কাছে যেতেই বন্ধ হয়ে যায় দরজা। টোকা দেওয়া দরজা খুলে সামনে দেখে কেউ নেই। নিশি ঘরের দরজাটা আটকে দিবে তখন নজর পড়ে বাঁ দিকে হেঁটে চলে যাওয়া পুরুষটির দিকে। নিশি চিনতে পারে রুহির পাপা। রায়ান নিশির ডাক শুনে সামনে তাকায়। আপনি কি একটু আগে দরজায় নক করছিলেন? না মানে কেউ দরজায় নক করছিল, আমি দরজা খুলে কাউকে দেখতে পাইনি আপনি ছাড়া। নিশি আমতা আমতা করে বলে। রায়ান এগিয়ে এসে নিশির দিকে। রায়ান নিজের মাথা চুলকে বলে, হ্যাঁ আসলে রুহি। নিশি বুঝে রায়ানের অস্থিরতা, তাই রায়ানকে বলে, আপনি হয়তো টেনশন করছেন, রুহি তো ঘুমিয়েছে। রায়ান বলে, যদি কিছু মনে না করেন তবে আমি কি ওকে নিয়ে যেতে পারি? নিশি মৃদু হেসে বলে, হ্যাঁ নিয়ে যান। আপনি দাঁড়ান, আমি আসছি রুহিকে নিয়ে। না না, আমি নিয়ে আসছি। আসলে মেয়েটাকে ছাড়া ঘুম হয় না কিছুতে। নিশি মৃদু হেসে পিছনে সরে দাঁড়ায়। রায়ান ঘরে ঢুকে রুহিকে কোলে নিয়ে ঘুরতে যাবে। রুহির পায়ে লেগে টেবিলে থাকা কাঁচের জগটা পড়ে যায়। রুহির পাপা দেখে কাঁচের টুকরো পায়ে লেগে যাবে। সাবধানের বাণী শুনিয়ে নিশি এগিয়ে এসে কাঁচের টুকরোগুলো তুলতে যায়। রায়ান কিছু বলবে তার আগে ওদের ঘরের দরজায় বাইরে দিয়ে কেউ লাগিয়ে দেয়। নিশি একবার রায়ানের মুখের দিকে তাকিয়ে ছুটে যায় দরজার সামনে। ধাক্কা দিয়েও ও খোলে না দরজা। নীতি নিশি ভীতু চোখে রায়ানের দিকে তাকিয়ে থেকে। রুহির পাপা মনে হচ্ছে দরজা লক হয়ে গেছে। এখন কি হবে?
রায়ানও অবাক হয় কিছুটা। রুহিকে কোলে নিয়ে দরজাটার সামনে যায়। টানাটানি করে দরজা খুলতে পারে না। অনেক চেষ্টা করেও দরজা খুলতে পারে না। নিশি কেঁদে দেয়। রায়ানও কিছুটা খারাপ পায়। রুহিকে বিছানায় আবার শুইয়ে দেয়। নিজের পকেট থেকে হাত টানতে না, ফোন নেই। কি করবে ভাবতে ভাবতে নজর পড়ে টেবিলের ওপর ফোনটা। এই ফোনটা কার? নিশি স্বরে বলে, মণিমার। ফোনটা করুন এটা দিয়ে আপনার বাড়ি কাউকে। নিশির মাথায় বুদ্ধি এসে এত সময়, হ্যাঁ হ্যাঁ তাই তো, কল করতে পারবো আমি। কথাটা বলে নিশি ফোনটা রায়ানের হাত থেকে নেয়। নিয়ে সে প্রথমে নিজের মাকে কল দেয়। দুবার রিং হয়, কল কেটে যায়। কোনো উপায় না পেয়ে নিলয়কেও কল করে। ফোন রিং হতে নিলয় কল রিসিভ করে ঘুম ঘুম চোখে হ্যালো বলতে অপর পাশ থেকে নিশি বলে ওঠে, হ্যালো ব্রো, তুই তাড়াতাড়ি আমার রুমের দরজা খুলে দে। নিলয় ঘুমের ঘোরে সবটা বুঝে উঠতে পারে না। কি হয়েছে? আমি তোকে সব কিছু বলছি। আগে তুই ৩০২ নম্বর রুমের খুলে দিয়ে যা। কেউ এই রাতে দেখলে সর্বনাশ হয়ে যাবে। নীলা আর বেশি প্রশ্ন না করে ঝটপট উঠে এসে দরজা খুলতে নিশি রুমের সামনে এসে দেখে দরজা বাইরে দিয়ে লক করা। নীলা দরজা খুলে ভিতরে ঢুকতে দেখে নিশি আর রায়ান ভিতরে করে। নীলা অবাক হয়ে যায়, তোরা এক রুমে? রায়ান বলে, আমি বলছি, আসলে আমি রুহিকে নিতে এসেছিলাম, কিন্তু কেউ বাইরে থেকে দরজা লক করে দিছে। নিলয় দেখে বিছানায় রুহি শুয়েছে, কিন্তু বাইরে থেকে দরজা বন্ধ করলো কে? নিশি বলে, জানি না কে যে বন্ধ করলো। আচ্ছা এখন চলো, কাল ভাবা যাবে। হ্যাঁ, আমি রুহিকে নিয়ে যাচ্ছি। নিলয় ও রাহান ঘর থেকে বের হতে দুপা এগোতে নিশির ছোট মাসি কল্পনা দেবী হাজির হয়, সাথে আরো দুজন। নিলয় এত রাতে মাসিকে দেখে বলে, এখনো ঘুমাওনি? কত রাত হয়েছে? কল্পনা দেবী মুখ বাঁকিয়ে বলে, ঘুমালে কি এসব নোংরামে দেখতে পারতাম? ছি ছি, এত নোংরা কাজ নিজের সংসার ভাঙেনি, দুটো দিনও হয়নি, এখনই ঘরে ছেলে নিয়ে ফুর্তি করে। নিলে তাজ্জব বনে যায়। রায়ান তো রেগে বলে, দেখুন, কারো সম্বন্ধে কিছু না জেনে শুনে কোনো বাজে মন্তব্য করবেন না দয়া করে। হ্যাঁ মাসিমণি, এমন কিছু নেই। তুই চুপ থাক নিলয়, শাক দিয়ে মাছ ঢাকিস না। আমি নিজের চোখে দেখেছি তুই এসে দরজা খুঁজেছি। ছি, তুইও তোর বোনকে সাপোর্ট করছিস? মাসিমণি কী সব বাজে কথা বলছো? কল্পনা দেবী চিৎকার, কে কোথায় আছো শিগগির এসে দেখে যাও, এখানে কি নোংরামোটাই না হচ্ছে। নিশি চিৎকার চেঁচামেচি শুনে ঘরের দরজা খুলে নিজের ছোট মাসিকে চিৎকার করতে দেখে জিজ্ঞাসা করে, কি হয়েছে, এভাবে চিৎকার করছো কেন? নিলয় নিশিকে ঘরে যেতে ইশারা করে। নিশি যেতে চায় না। নিলয় একটা ধমক দিয়ে বলে, গেলি তুই ঘরে? আহা, এখন সতী নারী সাজা হচ্ছে। এক ছেলের সাথে বদ্ধ ঘরের ভিতরে এত সময় থেকে এখন সতী নারী সাজতে এসেছে। নিশি বোকার মতো প্রশ্ন করে, কে সতী সাজতে এসেছে? চুপ কর নিশি, তোর মুখের দিকে তাকাতেও ঘৃণা লাগছে। কথার মাঝে এই বাড়ির ও ওই বাড়ির সব লোকজন জড়ো হয়। এত রাতে এমন চিৎকার চেঁচামেচি শুনে প্রমীলা দেবী নিজের ছোট বোনকে জিজ্ঞাসা করে, কি হয়েছে, এমন চিৎকার করছিস কেন? সে কি হয়নি সেটা বল। তোর মেয়েরা সংসার দুদিনও হয়নি ভেঙেছে, এখন আবার ওই ছেলে রায়ানকে দেখিয়ে দিয়ে বলে, সাথে একই ঘরে এত রাতে ছিল। কি যাতা বলছিস? এমন সময় রায়ানের দাদু আর ঠাম্মা আসেন। এইসব শুনে তাজ্জব বনে যায়। সন্ধ্যা দেবী বড় নাতিকে জিজ্ঞেস করেন, কি হয়েছে দাদু ভাই? রায়ান সবটা বলে। এটাও বলে যে কেউ একজন বাইরে থেকে দরজা আটকে দিয়েছিল। নীলয় এসে দরজা খুলে, আর তারপরেই এত সব। মধুসূদনবাবু কল্পনার দিকে তাকিয়ে বলে, দেখুন, আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। আমি আমার নাতিকে যথেষ্ট ভালো করে চিনি। সে এমন, হ্যাঁ হ্যাঁ, খুব ভালো করে চিনি। তা তো দেখছি, নিজের চোখে দেখছি আমি। মাসিমণি প্লিজ চুপ করো। কী সব বলে যাচ্ছ তখন থেকে? তোর ওই নোংরা মুখে মাসিমণি বলবি না। আগে তো সব ছেড়ে চলে গেছিলি, এখন আবার সব ছেড়ে এসে আবার নতুন মুরগি ধরছিস। ছি নোংরা মেয়ে। এত এত কথা শুনে সূর্যবাবু নিজেকে ঠিক রাখতে পারলেন না। তেড়ে এসে নিশির গালে সপাটে একটা থাপ্পড় ধরিয়ে দিলেন। বাবার হাতে থাপ্পড়কে ছিটকে পড়ে মেয়েটা। সূর্যবাবু রেগে ফেটে পড়ে নিশির উপর। ছি, আমার মান সম্মানটা কোথায় নিয়ে গেলি? তোর মতো মেয়ে বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। এখানে এসে তুই বিয়েটা ভুন্ডুল করতে উঠে পড়ে লেগেছিস। প্রমীলা দেবী স্বামীর হাত ধরে বললেন, কি শুরু করছেন কে আপনি? মেয়েটাকে মানুষ কথা শুনে এভাবে বলবেন? আমি বিশ্বাস করি মেয়েটা মোটেও অমন নয়। রায়ান তো সবটা বলল। এত কাহিনী মাঝে কল্পনা দেবীর মেয়ে ধৃতি মুখে বাঁকা হাসি, চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে খুব আনন্দ পেয়েছে নিশিকে সবার সামনে অপমান করতে পেরে। এত চিৎকার চেঁচামেচিতে রুহিরের ঘুম ভেঙে যায়। কাঁচা ঘুম ভাঙতে কেঁদে ওঠে। রায়ান মেয়েকে সান্ত্বনা করতে গিয়ে নীলা দেবীর দিকে এগিয়ে দেয়। মা দেখো রুহিকে, আমি এই দিকটা দেখছি।
কথাটা বলে নিশির দিকে তাকায়। সূর্যবাবু নিশির হাত ধরে নিচ থেকে টেনে তুলে মুখে বলে, এই মুহূর্তে বেরিয়ে যা। আজ থেকে ভুলে যাব নিশি নামের যে কোনো মেয়ে আছে আমার। কি বলছো এসব? মেয়েটা কোথায় যাবে, কোথায় থাকবে? তুমি মাথা ঠান্ডা করো। নিলয় তার বাবাকে বোঝা। সূর্যবাবু কারো কোনো কথার কোনো তোয়াক্কা না করে নিশির হাত ধরে এক প্রকার টানতে টানতে লজের মেইন গেটের সামনে এসে এক প্রকার ধাক্কা দিয়ে বাইরে বের করে দেয়। মানিকবাবু নিজের পরম প্রিয় বন্ধুকে আটকে, কি করছিস? নিজের মেয়ের উপর বিশ্বাস নেই? যাত্রার কথা এভাবে মেয়েটাকে মাঝরাতে বাড়ি ছাড়া করবি? কোথায় যাবে মেয়েটা একবার কি ভেবে দেখেছিস? মানিক, আমায় আটকাস না। আমি এসব আর নিতে পারছি না। আঙ্কেল, আপনি যদি নিশিকে এভাবে বার করে দেন তাহলে তো যাই আমার ওই জায়গাটা থেকে চলে যাওয়া উচিত। আপনি একতরফা বিচার করছেন আঙ্কেল, এটা কোনো বিচার হলো? কল্পনা দেবী বলেন, জামাইবাবু, মেয়েকে বার করে দিলেই কি সব সমস্যা মিটে যাবে? মেয়ে যা আপনার চরিত্রহীন, রাস্তায় রাস্তায় ছেলে ধরে বেড়াবে এবার। রূপের জালে মানুষ ফাঁসানোই তো এদের কাজ। চুপ কর বোন, এমন কথা বলিস না। দেখছিস উনি কতটা রেগে আছেন, তার মধ্যে তুই আগুনে ঘি ঢালছিস। তোর তো একটা মেয়ে আছে, সেও যদি কখনো এমন ফেঁসে যেত, তুই তখন কি করতি? খবরদার দিদি, তোর অমন নির্লজ্জ মেয়ের সাথে আমার মেয়ের তুলনা করবি না একদম। আমি হলে তো অমন মেয়ে গলা টিপে মেরেই ফেলতাম। জামাইবাবু, আপনি আপনার কাজ করুন। এমন অসভ্য মেয়েকে একদম লাই দেবেন না। মাসিমণি, তুমি চুপ করবে প্লিজ? আমি বুঝতে পারছি না তোমার এত রিয়াক্ট করার কারণ। বাবা, আমি গিয়ে দরজা খুলি। রায়ানের ঘুম আসছিল না রুহিকে ছাড়া। রুহিকে নিতে গিয়েছিলাম আর কেউ লক করে দিয়েছিল দরজা বাইরে থেকে। তুমি এসব গুজবে কান দিও না প্লিজ। কল্পনা দেবী বলেন, এমন মেয়ের হয়ে সালিশি করিস? ছি ছি নিলয়। নিলয়ের রাগ সপ্তম আকাশে। এই তোমরা নিচের লোক, মাসি হয়ে কী করে মেয়ের সমতুল্য বোনের মেয়েকে এভাবে ছোট করছো, কথায় আঘাত করছো? আত্মীয় হয়ে যদি একরকম ভাবে ব্যবহার করো, এর থেকে তো ভালো এটাই। তোমাদের মতো আত্মীয় আমাদের দরকার নেই। বেরিয়ে যাও বাড়ি থেকে। কি এত বড় কথা? প্রমীলা দেবী বড় দিদিকে বলে, কল্পনা একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে এসব। নিলয় তো বলেছে রায়ান মেয়েকে আনতে গেছিল। এটা নিয়ে এত বড় সিনকেট করার কোনো মানে হয় না। বা দিদি বা, তুমি এখন আমাকে ওদের হয়ে কথা শোনাবে? আমার কি এই দিন বুঝি দেখার বাকি ছিল? তোমার আদরে নিশি যে এ, তোমার সাথে এখন আর কোনো সম্পর্ক রাখে না। আগে তো মাসিমণি মাসিমণি বলে তোমাকে পাগল করে দিত। এখন তো তোমার সাথে কোনো সম্পর্ক নেই, তাহলে ওর হয়ে ঝোল টেনে কথা বলার মানে কি? এত এত ঝামেলার মাঝখানে নিশি উঠে দাঁড়ায়, বলে, চুপ করো দয়া করে তোমরা। চুপ করো, তোমরা নিজেদের মধ্যে অশান্তি করো না। আর ছোটো মাসিমণি, তুমি এইভাবে সবার সামনে আমাকে ছোট করতে পারলে? আমি তো তোমার মেয়ের বয়সী মেগো। কীভাবে পারলে সবার সামনে এভাবে আমাকে ছোট করতে? তুই আমার মেয়ের সাথে নিজের তুলনা করছিস? তোর মতো মেয়ের সাথে আমার দুধের তুলনা হয় না। নিশি হেসে বলে, অবশ্যই তুলনা হয় না। তোমার মেয়ে ডিস্কে যায়, বারে যায়, মদ খেয়ে পড়ে থাকে। তোমার মেয়ের সাথে আমার কি করে তুলনা হয়? আমার তুলনা সত্যি হয় না, বরঞ্চ তোমার মেয়ের সাথে আমি নিজেকে কম্পেয়ার করে আমি নিজের মানটাকে ছোট করছি না। নিশি নিশি নিজের হাত ঝেড়ে বলে, একদম উঁচু গলায় কথা বলবে না। আমার বাবার মাথাটা গরম করতে কি করতে চেয়েছিলে? আমাকে বাড়ি থেকে বার করতে চেয়েছিলে তো কি হতো বার করে? আর সব থেকে বড় কথা হলো, আমরা এত চিৎকার চেঁচামেচি করছি বা কেন? আমি বা সবার কাছে ক্ষমা চাইছি কেন? ডাক্তারবাবু, এর দিকে তাকিয়ে নিশি বলে, আমার ভুলে যাচ্ছি পুরো লজে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। আমার রুমের সামনে সিসিটিভি ফুটেজ চেক করলে বোঝা যাবে কে দরজা বাইরে থেকে লক করে দিছে। দিদি তখন এগিয়ে এসে বলল, সেটা কোনো কথা নেই। দরজা বাইরে থেকে কে লক করেছিল সেটা দেখলেই কি সব প্রমাণ হয়ে যাবে যে এত রাত্রিবেলা একটা প্রাপ্তবয়স্ক ছেলে আর একটা প্রাপ্তবয়স্ক মেয়ে ঘরের ভিতরে কী করতে পারে সেটা সবাই জানে। ডাক্তারবাবু, আজকে আমার সম্মান সহ আপনার সম্মান বাঁচাতে আমাদের সিসিটিভি ফুটেজ চেক করতে হবে। কেউ আমাদের মুখের বলা কথা বিশ্বাস করবে না। রায়ান লজের ম্যানেজারের কাছে যায়, সেখান থেকে কন্ট্রোল রুমে গিয়ে সিসিটিভি ফুটেজ চেক করে, কিন্তু আফসোস, 302 নম্বর রুমের সামনে সিসিটিভি ফুটেজটা বন্ধ করে দেওয়া হয়েছে। রায়ান ভেতরে ঢুকতে দেখা গেছে, কিন্তু তারপর কোনো ফুটেজ নেই। রায়ান নিশির কথা শুনে বলে, আমি সেটা আগেই জোগাড় করতে গিয়েছিলাম,
কিন্তু আফসোস আমি ভিতরে ঢুকছি, কিন্তু তারপরে বাইরে থেকে দরজাটা কে লক করে দিয়েছে সেই ফুটেজ নেই। ওটাকেও সরিয়ে ফেলেছে। কল্পনা দেবী এখন আরও চড়া গলা বলেন, চোরের মায়ের বড় গলা, দোষ করেছে অথচ স্বীকার করবে না। এত সব কথা শুনে সূর্যবাবু নিশির গায়ে আবার হাত তুলতে গেলে নীলা আটকে দেয়। বাবা, এটা ঠিক না। আমি আমার বোনকে বিশ্বাস করি। সমাজের মানুষের জন্য তুমি তোমার নিজের মেয়েকে অবিশ্বাস করতে পারো না। যেই মেয়েকে নিজের ভালোবাসার মানুষ ধোঁকা না দিয়ে তার হাত ধরে পালিয়ে যায়, সে মেয়ে নিম্ন মধ্যবিত্ত বাড়িতে গিয়ে উঠে এত বিলাসিতা ছেড়ে, সেই মেয়ে আর যাই হোক অসভ্য, নির্লজ্জ, অশ্লীল কাজ করতে পারে না। মধুসূদনবাবু বলেন, যতদূর বুঝলাম কেউ এটা ইচ্ছে করে করেছে, কিন্তু কে? আচ্ছা রায়ান, আগে পিছে কোনো ফুটেজ দেখা যাচ্ছে না কে এসেছিল? না দাদাই, আগে পিছে কোনো ফুটেজ দেখা যাচ্ছে না, সেগুলো আউট করে দেওয়া আছে। যে করেছে সে খুব প্ল্যান করে করেছে। মানিক আর যাই হোক, আমাকে তুই আটকাস না। তুই বুঝতে পারছিস কতটা ফেস লস হচ্ছে আমার। আমার জ- মেয়ের জন্য প্রতিবার আমাকে তোদের কাছে ছোট হতে, প্রতিবার আমার সম্মানহানি। এই মেয়ের জন্য আমি একে সহ্য করতে পারি না। বাবা, তোমাকে আমার জন্য কষ্ট করতে হবে না, আমার জন্য তোমার সম্মানহানি হবে না। আমি চলে যাচ্ছি দূরে কোথাও, কোনোদিন আমার মুখ তোমাকে দেখাবো না, কোনোদিন না। দাঁড়ান নিশি, আপনি যদি এভাবে চলে যান তাহলে আমি নিজের কাছে নিজে খুব ছোট হব। আঙ্কেল, সব কিছুর মূল্য তো আমি। আমি যদি রুহিকে না আনতে যেতাম তাহলে আজ এত কিছু কোথাও না। আজ নিশি একটা মেয়ে বলে আপনারা ওর উপর খুব সহজে আঙুল তুলতে পারলেন। আমাদের প্রমাণ হাতে নেই, তাই কোনো প্রমাণ দেখাতে পারলাম না। আপনি কিন্তু চাইলে আমাকে অপমান করতে পারতেন, কিন্তু আমাকে কিছু না বলে আপনি আপনার মেয়েকে এতগুলো মানুষের সামনে আরও নিচে নামালেন। একটু বিশ্বাস করতে পারতেন, তাহলে হয়তো অন্য মানুষ এত কথা বলতে পারতো না। দাদাই, আমি একটা ডিসিশন নিয়েছি। সব কিছুর মূলে যখন আমি, তাহলে নিশ্চিত থাকার ব্যবস্থাটা আমারই করা দরকার। কল্পনা বললে, কীভাবে রাখবে বাড়িতে রক্ষিতা হিসেবে? একটু ব্যঙ্গ করে। না, এরকম মেয়েকে তো ওভাবেই রাখা যায়। রায়ান নিজের কন্ট্রোল হারিয়ে চিৎকার করে বললে, স্টপ! আপনি যদি আমার থেকে বড় না হতেন, এই মুহূর্তে একটা থাপ্পড় মেরে আপনার কান চাপটা গরম করে দিতাম। কীভাবে ভাবছেন বড় বলে এত সময় সম্মান দিচ্ছে বলে মাথায় কিনে নিয়েছেন? আপনার নিচু মানসিকতা, নিচু সোচ আপনি আপনার কাছে রাখুন। যত সব নোংরা মানুষজন। রায়ান রাগের মাথায় চিৎকার করে বলে, তাকে রক্ষিতা করে রাখবো কেন? তাকে আমি আমার মেয়ের মা বানিয়ে রাখবো। সবার সামনে আমার বাড়িতে তাকে বউ হিসেবে তুলবো। নিশি, আপনি যদি এই রাজি থাকেন তাহলে এই মুহূর্তে আমি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই। বলুন, আপনি কি রাজি? নিশি সমস্ত কথা শুনে অবাক চোখে তাকায়। চোখ থেকে জল গড়িয়ে পড়ে গাল বেয়ে কান্না মিশ্র বলে, ডাক্তারবাবু, আপনি আমায় দয়া করছেন শেষ পর্যন্ত? ও, আপনিও আমায় দয়া করলেন? আমিও আপনার করুণার পাত্রী হলাম? নিজের সমস্ত কথা শুনে অবাক চোখে তাকায়। রায়ানের রাগের পাড়া আরও যেন হাই হয়ে যায়। লোকজন না মেনেই নিশির সামনে এগিয়ে গিয়ে বলে, আপনি কি আমার রুহির থেকেও ছোট? নিশি এমন সময় এমন একটা শুনে বিষম খায়। কী হলো, বোকার মতো চেয়ে রইলেন কেন? আমি কিছু জিজ্ঞাসা করছি, আপনাকে উত্তর দিন। আপনি কি মজা করছেন? দেখুন, এমন সময় মজা করবেন না। আপনার সাথে কি আমার মজার সম্পর্ক? নিশি নিশি মাথা নেয় না। তাহলে হয়তো ঝামেলা ক্রিয়েট করছেন কেন? আপনার কোন অ্যাঙ্গেল দিয়ে মনে হলো আমি আপনাকে সহানুভূতি দেখাচ্ছি? আমার কোন ব্যবহারে আপনার মনে হলো আমি আপনার সাথে মজা করছি? নিশি কিছু বলবে তার আগে রায়ানের মুখের দিকে তাকাতে লক্ষ্য করলো রায়ানের চোখ জোড়া অসম্ভব লাল। নিশি চোখ নামিয়ে নেয়, তাকাতে পারে না রায়ানের চোখের দিকে। কী হলো, উত্তর দিন। নিশি এখনো নিশ্চুপ, মুখে কোনো কথা নেই। রায়ান আরও বলে, বা নাকি আমি আপনার চোখে ছেলে হিসেবে খারাপ? যদিও আমি এক বাচ্চার বাবা, কিন্তু মুখ চোখ দেখে আমার বোঝার উপায় নেই যে আমার একটা বাচ্চা আছে। আপনার কি সেটা নিয়ে প্রবলেম? যদি হয়ে থাকে তাহলে বলুন। নিশি কান্না করা কখন ভুলে যায়। রায়ান তার সামনে আসতে নিশি অনেকটা দমে যায়। আর এখন এর বলা কথাটা গুলো শুনতে নিশি অবাক হয়ে তাকায়। এমন সময় মণিমা দাঁড়ায় নিশির পাশে, মাথায় হাত রেখে নিশিকে একটু আস্থা দিয়ে বলে, রায়ানের দিকে তাকিয়ে নিশির হাত ধরে একটু সাইডে নিয়ে যেতে যেতে বলে, রায়ান, আমি একটু
নিশুর সাথে কথা বলি। এখনই কিছু সিদ্ধান্ত নিও না। মেয়েটার সাথে একটু কথা বলি আমি। কথাটা শেষ করা একবার প্রমীলা দেবীর দিকে তাকিয়ে চোখ দিয়ে শান্ত হতে ইশারা করে। মণিমা নিশিকে নিয়ে লজের সামনে ফাঁকা মাঠটাতে নিয়ে আসে। মণিমার দিকে তাকায় নিশি। বস এখানে। কিন্তু আমি বসতে বলছি নিশু, কোনো কথা নেই। নিশি আর কিছু বলে না, চুপ করে বসে। তোর হয়তো মনে এই প্রশ্নটা আসছে যে আমি তোকে সবার সামনে থেকে এখানে কেন নিয়ে এসেছি, তাই তো? নিশু, ছোটবেলা থেকে তোকে আমি নিজ হাতে মানুষ করছি। আমি তোকে জন্ম না দিলেও তোদের কাছে মণিমা। আমারও খুব ভালো লাগে এই ডাকটা শুনতে। নাম আমার মণি, আর তোরা নামের সাথে মা বলে ডাকিস, আলাদা শান্তি পেয়ে। আর সেই ডাকের জোরে আজ তোর কাছে দুটো কথা বলতে এসেছি। মণিমা, কি বলবো বলো? সব তো তোমার জানা। নিশু, কটা কথা বলি শোন। যাকে ভালোবেসেছিলি সে আর তোর নেই। সে এখন অন্য বউ নিয়ে মত্ত। সেই ঘরে তো ও তোর নেই। আজ ধরতে গেলে তুই নিঃস্ব। আমাদের মেয়েদের নিজের বলতে কিছু থাকে না, কিচ্ছুই না। আমার দিকটা দেখ। যদি আমি আর সংসারে মায়ে জড়াতে দ্বিতীয়বারের মতো জড়াতে চাইনি, তোদের সাথে থেকে আর নিজের আলাদা সংসার স্বপ্ন দেখিনি। কিন্তু নিশু, তোর কি হবে এই চিন্তা? সে শুধু আমার, তাই নয়, তোর মারও কথা চিন্তা করে দেখ। মানুষটা ছোট থেকে তোকে আগলে রাখলো, আর তারপরে তুই পালিয়ে গেলি অন্য জগতে। তোর মা দিন রাত একই বিলাপ করে গেছে নিজের মেয়েটাকে একটু দেখার জন্য, কিন্তু পারেনি। তার ছিল স্বামীর আদেশে হাত পা বাঁধা। আরে আজ আমি জানি তুই বা রায়ান এমন কিছু করিস নাই, কিন্তু আমাদের সমাজ যে এটাকে নিয়ে কাদামাটি ছোড়াছুড়ি করবে, যতই তুই এর সত্যতা বিচার করিস না কেন। আমি বলছি না যে তোরা ভুল, কিন্তু আমাদের সামনে এই পরিস্থিতি ঠিক নয়। তোর বাবা যখন রাগের বশে তোকে তাড়িয়ে দিচ্ছিল, কিন্তু তার কথাও ভাব, সেও সমাজের দায়ে হাত পা বাঁধা। তুমি কি চাও মণিমা আমি আবার বিয়ে করি, আবার কোনো সম্পর্কে প্রতিজ্ঞাবদ্ধ হই? আমার চাওয়া না চাওয়ার বিষয়ে না, বিষয়টা তোর ভবিষ্যৎ, রুহির ভবিষ্যৎ। একবার ভাবতো ওই ছোট্ট মেয়েটার কথা, যে কিছুদিন আলাপে তোকে কতটা আপন করে নিয়েছে। আর তুই শিক্ষিত মেয়ে, কলেজে কমপ্লিট করছিস, হয়তো খুঁজলে কাজও পেয়ে যাবি। তবুও একটা কিন্তু রয়ে যায় নিশু। কিন্তু মণিমা, আমি কোনো সম্পর্কে জড়াতে চাই না। অতনুর সাথে রেজিস্ট্রি হয়নি। আমায় মন্দিরে নিয়ে সিঁদুর পরিয়ে দিয়েছিল, সেই নিয়ে সংসার করেছি 3 বছর। আর আজ আমার স্মৃতি সিঁদুর মুছে অন্য বিয়ে করছে, নতুন সংসার করছে। রেজিস্ট্রি হয়নি নাকি তাই ডিভোর্সের কোনো ব্যাপার নেই। জানো, কিছু সময় আগে তোমার ফোন থেকে নিজের আইডিতে গিয়েছিলাম। সে আমার আইডিতে ট্যাগ করে নিজের নতুন বউয়ের রেজিস্ট্রি পেপারে পিক পোস্ট করলো। মণিমা, তাহলে বলো দ্বিতীয়বার কি করে আমি কাউকে বিশ্বাস করব? যাকে এত ভালোবেসেছিলাম সে আমার বিশ্বাসটা ভেঙে টুকরো টুকরো করে দিছে। কি করে আর কাউকে বিশ্বাস করব বলতে পারো? মণিমা বসা থেকে দাঁড়িয়ে বলে, তোর কথাও সঠিক, কিন্তু একবার ভেবে দেখতো, রুহির মা মেয়েটা তোর তোর মতো মা পেত। আর রায়ানের কথা আর কি বলি, এই 3 বছর তাকে দেখেছি খুব ভালো মানুষ, ডাক্তার হিসেবে দায়িত্বশীল যত্নশীল ডাক্তার। ছেলেটাও যে দ্বিতীয় বিয়ে করতে চায়নি, সেও যে পরিস্থিতি শিকার। সে চায় না তোর দিকে কাদামাটি ছোড়া হোক, তাই সে এই সিদ্ধান্ত নিয়েছে। এবার তুই ভেবে দেখ কী করবি। আমি তোকে জোর করব না, বা তোর উপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেবো না। তোর চোখের সামনে খালি বাস্তবটা তুলে ধরলাম। তুই বুদ্ধিমান মেয়ে, আশা করি ঠিক বুঝে নিয়ে শুনে সিদ্ধান্ত নিবি। আমি এগোচ্ছি, তুই আয়। রুহি কিছুতেই ঘুমাতে চায় না। সে সিনিয়র যাবে বলে জেদ ধরছে। নীলাদেবী কোলে করে নিয়ে এলো। পাপাকে দেখা মাত্র ঝাঁপিয়ে কোলে উঠে রায়নে। নীলাদেবী মেজোজা সুরমা দেবী বলেন, বর্দি, এটা রায়ন কি করতে বলল? ওই মেয়ে এর আগেও মান সম্মান ডুবিয়েছিল। এবার যদি মুখের উপর বিয়ে প্রস্তাব না করে দেয়, রায়ানের কতটা ফেসলেস হবে একবার ভাবতে পারলো? নীলাদেবী মৃদু হেসে বললেন, ছেলে আমার ঠিক সিদ্ধান্ত নিয়েছে রে মেজো। মানুষের মুখ বন্ধ হবে না কখনো, কিন্তু মেয়েটার বাকি জীবনটা নষ্ট হবে এই ঘটনার পর। তাই আমার মতে ছেলেটা আমার সঠিক প্রস্তাব রেখেছে। লীনা দেবী ছোট যা শম্পা দেবী বললেন, কিন্তু বড়দি ভাবো তো, একবার ছেলেটা আমাদের বিদেশে ছিল, সেখানে এই ডাক্তারি পাশ করে সেখানে ভালো নামি দামি হাসপাতালে ছিল, আর এই বিয়ের চক্করে বিদেশ ছেড়ে ইন্ডিয়াতে পা পা রাখলো কত বছর পর। আর তারপরে এত কিছু। রুইকে নিয়ে তো রায়ান
চলেও যেত বিদেশে যায়, তাও তো বড়দি তুমি বলাই আছে এখানে। এখন যদি নিশি মুখের উপর না করে, ছেলেটা না জানি আবার সম্পাদেবীকে চুপ করিয়ে দিয়ে লিনে দেবে বলে, ছোট আমি আমার ছেলেকে চিনি, সে হুট করে সিদ্ধান্ত নেবে না। আর বিদেশে কে আছে রুহি, কার কাছে ভালোবাসা পাবে? কিন্তু এখানে আমরা সবাই আছি। মেয়েটাকে সবসময় আগলে রেখে, আমার ছেলে বিচক্ষণ, সে সব ভাবনায় চিন্তা করে সিদ্ধান্ত নেবে আশা করি। ওই দেখো মনি তো আসছে। কিন্তু নিশি কই? লীনা দেবী তাকায় সামনে। তাই তো, কোথায়? দেখলে বড়দি, বললাম না ওই মেয়ে বিয়েতে রাজি হবে না। দেখলে তো মিলল আমার কথা। লীনা দেবীর মুখে চিন্তার ছাপ। মণিমাকে আসতে দেখে প্রমীলা দেবী এগিয়ে যান। ওই মণি, কই মেয়েটা? ও কি চলে গেল? শান্ত হব উঠান, নিশু ঠিক আসবে। আমি বলছি, তবে একটু শান্ত হ। কল্পনা দেবী আবার মুখ বাঁকিয়ে নিলেন। নিজে যেমন সংসার টিকিয়ে রাখতে পারে না, সে আবার জ্ঞান দিতে এসছে। কাজের মানুষকে এত তোল্লাই দেওয়ার কি আছে বুঝি না। কল্পনা দেবীর কথা শুনে মনিও হেসে বলল, আমি কাজের মানুষ, আমি নিজের সংসার টিকিয়ে রাখতে পারিনি। তা বলে তো নয় অন্যের সংসার ভাঙতে উঠে পড়ে লেগেছি, যেটা আপনি করছেন। কি? মুখ সামলে কথা বলো। 2 টাকার কাজের মানুষ আমার মুখে মুখে তর্ক করছিস? জানিস আমি কে? আমি 2 টাকার কাজের মানুষ? আমি কি করে জানবো যে আপনি কে? আমার জানার কোনো শখ নেই। দয়া করে মুখ বন্ধ করুন। নিজের দিদির মেয়েকে হিংসে করতে বিবেকে বাচ্ছে না? হিংসে থেকেই তো এত কাহিনী করছেন। সেটা কি বুঝিনি মনে করছেন? কি এত বড় বড় কথা? তোকে তো আমি কথাটা বলে নিজের হাতটা তুলে চড় মারতে। প্রমীলা দেবী নিজের বোনের হাতটা টেনে ধরে সপাটে গালে এক চড় বসায়। এই চড়টা অনেক আগে মারা দরকার ছিল। বেয়াদবি করছিস তুই। কি শুরু করছিস? তিল থেকে তাল করছিস একটা সামান্য ব্যাপারে। দয়া করে বেরিয়ে যা। আমাদের দরকার নেই তোর মতো আত্মীয়। প্রমীলা দেবী কেঁদে দিয়ে বলেন, আমার মেয়েটাকে কত কষ্টের পর কাছে পেলাম, তারপর তোর ওই সমস্ত নোংরা খেলার জন্য মেয়েটা আমার দূরে চলে যাবে। যা, চলে যা। এত কিছু দেখে ছোট্ট রুই কেঁদে দেয়। সিনিয়রা সিনিয়রা করে কেঁদে যাচ্ছে। ফাঁকা বেঞ্চে একা বসেছে নিশি। ভোর হতে চলল প্রায়। মণিমা চলে গেছে অনেকটা সময়। ভেতর থেকে রুহির কান্নার আওয়াজ আসছে। নিজের মনটা যেন মাতৃস্নেহে কেঁপে উঠছে। রুহির কান্নার স্বরে ভেতরটা আনচান করছে। আর বসে থাকতে পারে না। বেঞ্চ থেকে উঠে দাঁড়ায়। নিজেকে কোনো রকমে সামলে টলমল পায়ে এগিয়ে যায়। কিছুটা এসে আসতে দেখতে পায় বাড়ির সব মানুষজন দাঁড়িয়েছে। কারো দিকে না দেখে রায়হানের দিকে নিস্তব্ধ পায়ে এগিয়ে আসেন। রায়হানের কোলে রুহি কান্নারত মুখে চেয়ে থাকে নিশির দিকে। রুহি পাপার কোলে হাত ছাড়াছাড়ি করে নিশির হাত বাড়াতে নিশির কোলে ঝাঁপিয়ে পড়ে এক প্রকার। নিশি কেঁদে বাচ্চাটাকে ভালো করে বুকে জড়িয়ে নেয়। নিজেকে কিছুটা শান্ত করে রায়হানের চোখে চোখ রেখে বলে, ডাক্তারবাবু আমি রাজি রুহির মা হতে। রায়হানের থেকে কোনো প্রতিক্রিয়া না পেয়ে রায়হান একবার তাকায় মুখপানে। রায়হান নিজের গলা পরিষ্কার করে বলে, দাশগুপ্ত বাড়ির প্রধান শিকড় মধুসূদন বাবু আর সন্ধ্যাদেবীর দিকে তাকিয়ে বলে, তোমরা কি রাজি? সন্ধ্যাদেবী খানিক হেসে বলে, আমার বড় নাতি আমার মান সম্মান রেখেছে, একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। রায়ান ডাকে, দাদাই। মধুসূদনবাবু হালকা একটু আদেশ স্বরে বলেন, আগামীকাল একসাথে আমার নাতি নাতনির বিয়ে হবে। সূর্যবাবুর দিকে তাকে বলেন, সূর্য, তোমার ঘরে আমি আমার বড় নাতনিকে পাঠাচ্ছি, আর আমার ঘরে আমি তোমার মেয়েকে নিয়ে আসি। সব রাগ সব কিছু এখন বিসর্জন দেবে। ভালো যা হয় ভালোর জন্য হয়, যেটা হবে ভালোর জন্য হবে। তবে হ্যাঁ কল্পনা দেবী, আপনি অবশ্যই বিয়েটা খেয়ে যাবেন। এত কষ্ট করলেন, আপনার ওটা প্রাপ্য। খাওয়া দাওয়া করে তারপর কাল বাড়ি যাবেন, ঠিক আছে? এটা আমি ছেলের বাড়ি থেকে আপনাকে রিকোয়েস্ট করলাম। আর আমি আপনাকে একটা কথা বলতে চাই, অতনুর সাথে আমার কোনো রেজিস্ট্রি ম্যারেজ হয়নি। মন্দিরে গিয়ে সিঁদুর পরিয়ে বিয়ে হয়েছিল আমাদের। তাই সে আমাদের সাথে মিউচুয়াল ডিভোর্সের ঝামেলায় যেতে চায়নি। ঘরে বউ রেখে আরেকটা বউ আনতে চেয়েছিল। আমি সেটা মানতে পারিনি, তাই আমি তার সংসার ছেড়ে চলে এসেছি। সে এখন বিয়ে করছে, অবশ্য কোর্ট ম্যারেজ করেছে। তাই সেখানে আমার ডিভোর্সের কোনো প্রশ্নই আসে না। ডাক্তারবাবু সবটা শুনে কি আপনি আমাকে বিয়ে করতে এখনও রাজি আছেন? রায়ান গম্ভীর স্বরে বলে, আমাদের দেশে একটা বিধবা মেয়ের বিয়ে করা অধিকার আছে। সেখানে আপনার এক্স হাজব্যান্ডকে নতুন বিয়ে করে নতুন সংসার করছে, সেখানে আপনি কেন নেই? আমি পড়াশোনা জানা শিক্ষিত ছেলে, নিশ্চয়ই মূর্খের মতো কাজ করবো না। এখানে আপনার দোষটা কোথায়? কেউ যদি কাপুরুষের মতো নিজের সমস্ত দায়িত্ব থেকে বেরিয়ে যায়, সেখানে সবাইকে এক কাতারে ফেলবেন না প্লিজ। হ্যাঁ, হয়তো বিয়েটা এইভাবে
হচ্ছে মেনে নিতে বা মানিয়ে নিতে একটু সমস্যা হবে। তবে সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে আশা করি। নিশি রায়ানের দিকে তাকিয়ে বলে, ডাক্তারবাবু, আমি কোনো অনুষ্ঠান চাই না। ঘরপড়া গরু আমি। এখন কোনো আলো দেখলেই ভয় লাগে। আমি কোনো অনুষ্ঠান চাই না। বয়ে গেছে এত অপমান সহ্য করে এখানে থাকতে? মোটেও না। আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না। দ্যুতি জলদি চল। তোর বাপকে ফোন কর। আমি আর 1 মিনিট এখানে থাকবো না। গাড়ি পাঠাতে বল। কথাটা বলে কল্পনা দেবী গটগট করে এগিয়ে আসেন। মেয়েটাও পিছন পিছন ছুটে। মা মেয়েকে কেউ আর আটকানোর প্রয়োজন মনে করে না। তাহলে সূর্য, তেমন কথাই রইল। তবে মধুসূদনবাবু বললেন, মধুসূদনবাবুর ছোট ছেলে মিঠুন, সে বলে নিজের বাবাকে উদ্দেশ্য করে, বাবা, আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো। বাবা, একটা পেপারে অতনু আর নিশির সই করিয়ে নেওয়া দরকার। পরবর্তীতে যেন কোনো দাবি দাবা না হয়। যেই কথাটা সেই কাজ। নিজের এক উকিল বন্ধু থেকে একটা ডিভোর্স পেপারে বন্দোবস্ত করে নিশিকে সই করিয়ে সকলের হাতে অতনুকে পাঠানো হয়। সকাল সকাল বাড়িতে নতুন বউ নিয়ে প্রবেশ করে অতনু। দ্বিতীয় বিয়ে হলো, খুব ধুমধাম করে বিয়েটা হয়েছে। গত রাতে বিয়ে। সকালে বউ নিয়ে বাড়িতে ঢুকে দেখে দুটো অচেনা মানুষ বসে আছে বাড়ির ভিতর। অতনু বউ নিয়ে সব নিয়ম করে ঘরে প্রবেশ করতে মণিমা আর লীনা দেবী এগিয়ে যান সামনে। অতনুর পাশে নতুন বউ দেখেও না দেখার ভান করে, বলে, অতনু, আপনার সাথে কিছু জরুরি কথা আছে। অতনু কিছু জিজ্ঞাসা করবে তার আগে মিনি বলেন, বৌদি তো সব ছেড়েই গেছে, এখন একেবারে মুক্তি দে। নিজে তো পুরোপুরি মুক্তি না হয়ে বিয়ে করে বউ ঘরে তুললি। বৌদি নেহাত ভালো মানুষ, তাই তোকে জেলের ভাত না খাইয়ে তোকে আজাদ করে দিচ্ছে। অতনু মুখ কুচকে বলে, বেশি কথা বলিস। মুক্তির কী আছে? সে তো সিঁদুর মুছেই চলে গিয়েছিল নিজের বাড়িতে। তারপরে আবার নাটকের কী আছে? মণিমা বলে, আছে, অনেক কিছুই আছে। যেটা আপনার কাছে নাটক মনে হচ্ছে সেটা বাস্তব। বিয়ে তো করছেন, তাই ভদ্রভাবে ডিভোর্স পেপারটা সই করে দেন। দে তো, সই করে দে। উহ, এবার ঝামেলা পুরো বাড়ি ঘাট থেকে নামবে। অতনু আর সময় না নিয়ে উকিলের সামনে সই করিয়ে দেয়। যদিও কাগজে এর আগের থেকে নিষেধ স্বাক্ষর আছে। পেপার উকিল নিয়ে বেরিয়ে যেতে লীনা দেবী আর মণিমা উঠে দাঁড়ান। মণিমা যাওয়ার আগে অতনুকে বলে যান, জীবনে কি হারালেন ধারণার ভাইলে? বা আমি বড়, তাই আশীর্বাদ করে গেলাম জীবনে প্রতি মুহূর্তে বুকে এক আকাশ সমান যন্ত্রণাই ঘুরে বেড়াবেন। কিন্তু আফসোস, সেদিন আর হাতের কাছে সুখ পাখিটা থাকবে না। লীনা দেবীকে নিয়ে বেরিয়ে পড়েন মণিমা। একটা পেপারে সাইন করাতে মণিমা আসতে চেয়েছিল। ভেবেই রেখেছিল সই না করলে দুটো মেরে সাইন করাবে। আর লীনা দেবীও সাথে এসেছিলেন। এদিকে আজ নিলয়ের বিয়ে হওয়ার কথা থাকলেও বিয়েটা একদিন পেছাতে হয়েছিল। কিন্তু নিশি চায় না কোনো লোক দেখানো অনুষ্ঠান হোক। তাই নিলয়ের বিয়ে যেভাবে ঠিক ছিল সেভাবে শুরু হলো। সকাল সকাল দধিমঙ্গল নিয়ম করেন, ছেলে মেয়ে দুজনে একসাথে হয়। বেলা গড়িয়ে গেছে অনেক। নিচ থেকে খুব চেঁচামেচি হচ্ছে, হয়তো গায়ে হলুদের অনুষ্ঠান। কিন্তু নিশি এখনো রুমে বের হয়নি। রুহি নিচে থেকে রেডি। নিশি সেই যে চোখের উপর হাত দিয়ে রেখে শুয়েছে। না আছে চোখের পাতায় ঘুম, না আছে ক্লান্তি। শুধু নিস্তেজ হয়ে পড়ে রয়েছে বিছানায়। খট করে দরজা খোলার আওয়াজ হয়। নিশি শোয়া থেকে উঠে বসে, মণিমা তুমি? হ্যাঁ, আজ আর কোনো চাপ নেই। তুই এই বিচ্ছিন্ন সম্পর্ক থেকে পুরোপুরি মুক্ত। ও সাইন করে দিল? হ্যাঁ তো। এখন নতুন বউ সহ ঘরে প্রবেশ করলো। সেই সময় আমরা ওখানে পৌঁছে আর সাইনও করে দেয়। যাই হোক, এখন সরকারি মতে পিছুটান নেই। কিন্তু মণিমা, কোনো কিন্তু নেই। আমি চাই না তোর কপাল আমার মতো হোক। নিশু, কাগজটা তো নিমিত্ত কর, কিন্তু যে মন থেকে উঠে যায় সে সম্পর্কতে কোনো সম্মান থাকে না। সেসব নিয়ে বসে থেকে কি লাভ? মণিমা, আমি যে বিয়ে বাঁধন এইসবে জড়াতে চাইনি আর। মণিমা পাশ থেকে বলে, নিশির মাথায় হাত বুলে বলে, আমিও তাই ছিলাম। তোদের বাড়ির কাজে আসার পর তোদের দায়িত্ব পড়ে আমার ঘাড়ে। তখন থেকে নিজের মনোবল আরও শক্ত করে নিয়ে নে মা। আমি না হয় তোদের মতো ভালো মানুষ পেয়েছি, তাই তো আর অন্য কিছু ভাবিনি। কিন্তু তুই, তুই কী করবি? এই জীবন একা পার করে দিবি? চোখের সামনে যখন নিজের দাদার এত সুন্দর সংসার দেখবি, বাচ্চা কাচ্চা দেখবি, তখন কি একটুও খারাপ লাগবে না? যতই মুখে বলিস পারবি, তবুও আমি জানি তুই পারবি না। যে নারী মা হওয়ার স্বাদ একবার পায়, সে যে সন্তানের জন্য ব্যাকুল হয়ে থাকে, মা ডাকের জন্য অস্থির হয়ে থাকে। নিশুমা, আমরা তোকে খুব ভালো করে চিনি। তুই যে রুহির মধ্যে নিজের হারানো মাতৃত্ব খুঁজে পেয়েছিস।
ওকে যে আঁকড়ে ধরে রাখতেছিস। আমি বুঝি রে মা, বুঝি। হয়তো পরিস্থিতি এক নয়, কিন্তু হ্যাঁ, এটাই সঠিক সিদ্ধান্ত। মনে ভাবা আর কাজে করা অনেকটা কঠিন রে মা। দেখিস একদিন ও এমন আসবে, তুই আমায় নিজেই বলবি মণিমা, এই জীবনটাই বেস্ট। দুজনের কথার মাঝে রুই এসে সিনিয়ররা সিনিয়ররা। মণিমা হেসে ওঠে। রুই ছুটে আসে ভিতরে, ছোট্ট হাতে হলুদের বাটি এগিয়ে এসে নিশির দুদিকে হাত বাড়িয়ে কোলে নিতে ইশারা করে। নিশি নিচু হয়ে কোলে নিতে যায়, অমনি নিজের ছোট হাতে নিশির গালে ঘষে দিয়ে আনন্দের সাথে হাততালি দিয়ে বলে, ইয়ে পাপা সিনেরা হলুদ মাখতেছি। ইয়েস পাপা, সিনেরাকে হলুদ মাখিয়েছি। নিশি অবাক হয়ে যায়। মণিমা কিছু বলবে তার আগে দেখে মণিমা ঠোঁট চেপে হাসছে। নিশি বুঝে এটা পুরোপুরি প্ল্যান। মণিমা মণিমা যেতে যেতে বলে, আমি কিছু জানি না, পুরোটা কিন্তু তোর মেয়ে করেছে। সবটাই রুহির দোষ। আমি চললাম বাবা, তোর মা মেয়ে বুঝে নে। নিশি মনে মনে আওড়ায়, মেয়ে দ্বিতীয় বিয়ে তৃতীয় পর্ব কন্টিনিউ দেবো। রেসপন্স কম দেখি গল্পগুলো আমি শেষ করব না। যদি রেসপন্স ভালো থাকে অবশ্যই শেষ করব। পুরো গল্পটা প্লেলিস্টে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।